আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমি মাহবুবা খাতুন, প্রভাষক, অর্থনীতি, সরকারি নজরুল কলেজ ত্রিশাল, ময়মনসিংহ। আমি আজকে তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাস একাদশ শ্রেণীর জন্য অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আর এই তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। আমরা ক্লাস করার পূর্বে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতে আছো। আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে করোনার কারণে আমরা এক শঙ্কিত জীবনযাপন করছি এবং বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেই স্বাভাবিক জীবনে কিছু না কিছু পরিবর্তন এসেছে। ফলে আমরা তোমাদের ক্লাসগুলো সরাসরি নিতে পারছি না, যার জন্য সরকার তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও তার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আর এর ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা মূল ক্লাসে চলে যাব। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। আর এই তৃতীয় অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়। এখন আমরা এই অধ্যায়টা পড়লে কী কী বিষয় জানতে পারবো এবং কী কী বিষয় শিখতে পারবো সেটা আগে জেনে নেব। অর্থাৎ এই অধ্যায়ের শিক্ষণফল সমূহ আমরা আগে জেনে নেব। তাহলে আমরা জেনে নিই এই অধ্যায় পড়ানোর ফলে আমরা কী কী জানতে পারবো। শিক্ষণফল: উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন অপেক্ষক গঠন করে তা বর্ণনা করতে পারবে, উৎপাদনের কোনো একটি উপকরণ বা উপকরণসমূহের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান ও সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি লেখচিত্রে প্রকাশ করতে পারবে, উৎপাদন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারবে, মোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে তুলনা করতে পারবে, আয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় পরিমাপ করতে পারবে। প্রথমে আলোচনা করব আমরা উৎপাদন নিয়ে। তাহলে উৎপাদনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোডাকশন। তাহলে প্রথমে আমরা জেনে নেব উৎপাদন কাকে বলে। যে সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতির পরিভাষায় তা সঠিক নয়। অর্থনীতিতে উৎপাদন শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা সকলেই জানি যে প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না বা ধ্বংসও করতে পারে না। মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতের জন্য মজুত রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করাকেই বোঝায়। যেমন এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতে পারি যে কাঠ হতে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ নতুন পদার্থ সৃষ্টি করে না, বরং কাঠের আকার পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করে। আর এই সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক ড্যানিয়েল বি শুটস এর মতে উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। তেমনি আরেকজন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল এর মতে এ বস্তু জগতে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ পুনর্বিন্যাস করে যাতে তাকে অধিকতর কার্য উপযোগী করা যায়, অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি করা যায়। আরেকজন অর্থনীতিবিদ ফ্রেশার বলেছেন, যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করা বোঝায়। আমরা বলতে পারি যে উপযোগ বলতে আমরা বুঝব যে নতুন কোনো কিছু সৃষ্টি করা নয়, বরং কোনো দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা। আর এরই পরিপ্রেক্ষিতে আমরা উৎপাদনটাকে
প্রকারভেদটাকে উপযোগের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেরকম যে তাহলে উৎপাদনের প্রকারভেদগুলা কি, তো প্রথমে আছে রূপগত উপযোগ, 2 নম্বর স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ ও জ্ঞানগত উপযোগ। তাহলে প্রথমে আমরা জেনে নেব রূপগত উপযোগটা কি। রূপগত উপযোগ বলতে আমরা কি বুঝি? রূপগত উপযোগ প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয়ে থাকে। যেমন কাঠের রূপ পরিবর্তন করে চেয়ার বা আসবাবপত্র তৈরি, তুলা থেকে কাপড় তৈরি ইত্যাদি হচ্ছে রূপগত উপযোগ। 2 নম্বর হচ্ছে স্থানগত উপযোগ, অর্থাৎ এখানে কোনো দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়ে থাকে। যেমন গ্রাম অঞ্চলে শাক সবজি শহরে এনে বিক্রি করলে বেশি দাম পাওয়া যায়, অর্থাৎ এখানে উপযোগটা বৃদ্ধি হয়। 3 নম্বর হচ্ছে সময়গত বা কালগত উপযোগ, কোনো দ্রব্য উৎপাদনের পর কিছুকাল মজুত রাখলে তার উপযোগ বৃদ্ধি পায়, আর এই উপযোগ বৃদ্ধিটাকে বলা হয় থাকে সময়গত বা কালগত উপযোগ। যেমন ফসলের মৌসুমে সাধারণত কোনো ফসলের মূল্য কম থাকে, কিন্তু পরবর্তী সময়ে আমরা যদি এই ফসল বিক্রি করি তাহলে অতিরিক্ত দাম পাওয়া যায়, যেটাকে সময়গত বা কালগত উপযোগ বলে আখ্যায়িত করেছেন। 4 নম্বরটা হচ্ছে সেবাগত উপযোগ, মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলা হয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স, গায়ক প্রভৃতি সেবাগুলো হচ্ছে সেবাগত উপযোগ। 5 নম্বর হচ্ছে সত্যগত উপযোগ, কোনো একজন ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে, এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব হস্তান্তর করলে এর উপযোগ বৃদ্ধি পায়, এটাকে বলা হয় থাকে সত্যগত উপযোগ। যেমন বাড়ি, ঘর, মোটর গাড়ি, এমনকি গৃহস্থের বাড়ি, নারকেলের ছোবড়া ইত্যাদি শিল্পে ব্যবহৃত হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে জ্ঞানগত উপযোগ, অনেক পণ্য বা দ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, বইপত্র, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, এর মাধ্যমে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, এর জন্য এগুলাকে জ্ঞানগত উপযোগ বলা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব উৎপাদনের উপকরণ নিয়ে। তা আমরা সকলেই জানি যে উৎপাদনের কিছু উপকরণ রয়েছে, এখন সেগুলা কি? যে উৎপাদনের উপকরণ আসলে সাধারণত 4টা উপকরণ রয়েছে, সেগুলো হচ্ছে যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। উৎপাদন উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখন আমি আগেই বলেছিলাম যে উৎপাদন উপকরণ হচ্ছে 4টা, ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তাহলে এখন প্রথমে আমি আলোচনা করব ভূমি সম্পর্কে। যে সাধারণত ভূমি বলতে আমরা কি বুঝি? সাধারণত ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি শব্দটি একটি বিশেষ অর্থ ব্যবহৃত হয়ে থাকে। যেমন অর্থনীতিতে ভূমি বলতে জলে, স্থলে এবং অন্তরিক্ষে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে বোঝায়। আর এ সম্পর্কে অধ্যাপক মার্শালের মতে ভূমি বলতে জমিতে ও পানিতে, বাতাসে, আলোতে এবং তাপে মানুষের জন্য যে সকল পদার্থ ও শক্তি প্রকৃতি মুক্ত হস্তে দান করেছেন তাদের সবাইকে বোঝায়। এক্ষেত্রে ভূমির কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখব ভূমির প্রকৃতির দান, অর্থাৎ ভূমি প্রকৃতির এক অনায়াসলভ্য দান, এটি মানুষ সৃষ্টি করতে পারে না, প্রকৃতি ভূমিকে মুক্ত হস্তে দান করেছেন বলে এর কোনো যোগান দাম নেই। 2 নম্বর হচ্ছে ভূমির উৎপাদন ব্যয় নেই, মানুষের শ্রম ছাড়াই ভূমি উৎপাদিত হয়েছে, তাই এর কোনো উৎপাদন ব্যয় নেই। 3 নম্বর হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি হচ্ছে একমাত্র উপকরণ যা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ নির্দিষ্ট, তাই এর দাম যতই বৃদ্ধি করা হোক না কেন এর যোগান বাড়ানো সম্ভব নয়। বিষয়টি আমরা একটি চিত্রের সাহায্যে দেখতে পারি। চিত্রে ভূমি অক্ষে আমরা দেখাবো ভূমির যোগান এবং এদিকে লম্ব অক্ষে দেখাবো দাম। এখন এস হচ্ছে ভূমির সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা। এখন চিত্রটা বিশ্লেষণ করলে আমরা বলতে পারি অস্থিতিস্থাপক যোগান রেখা হচ্ছে এস এবং ভূমির প্রাথমিক মূল্য হচ্ছে OP1, ফলে তার যোগান ছিল OS1। এখন যদি ভূমির দাম OP1 থেকে বেড়ে OP2 করা হয়, তার ফলেও যোগান কিন্তু OS-এই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ দাম বৃদ্ধি করলেও এখানে যোগান বাড়ানো সম্ভব নয়।
এটাকে বলা হয়ে থাকে ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক। 4 নম্বরটা হচ্ছে ভূমি হস্তান্তরযোগ্য নয়। ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভৌগোলিকভাবে ভূমিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, তবে এর মালিকানার দিক থেকে ভূমি হস্তান্তরযোগ্য। 5 নম্বরটা উর্বর শক্তির পার্থক্য, অর্থাৎ ভূমি সকল জায়গায় সমান উর্বরতা শক্তি সম্পন্ন নয়, কোথাও এর উর্বর শক্তি বেশি, কোথাও কম হয়ে থাকে। অবস্থানগত পার্থক্য, অবস্থানের দিক থেকেও এর মধ্যে বিভিন্ন পার্থক্য হয়ে থাকে, যেরকম শহরের জমির মূল্য বেশি হয়ে থাকে কিন্তু গ্রামের জমির মূল্য তুলনামূলকভাবে কম হয়ে থাকে। ভূমি চিরস্থায়ী, ভূমির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি চিরস্থায়ী। এটি আবহমান কাল থেকে আসছে এবং অনাগত ভবিষ্যতেও থাকবে। ভূমিকে ধ্বংস করা যায় না। আদিম ও অক্ষয় ক্ষমতা, ভূমি প্রকৃতিগতভাবে আদিম এবং অক্ষয় ক্ষমতার অধিকারী। ভূমি নিষ্ক্রিয় উপকরণ, অর্থাৎ ভূমি নিজে কিছুই করতে পারে না। বিকল্প ব্যবহার, ভূমির বিকল্প ব্যবহারও রয়েছে। ভূমির এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন এক খণ্ড ভূমিকে ধান ও পাটে চাষে ব্যবহার করা যেতে পারে, কিন্তু একই সাথে দুটি দ্রব্য ব্যবহার করা যাবে না, অর্থাৎ একটির পরিবর্তে অন্যটি চাষ করা যেতে পারে। ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দ্রুত কার্যকর, কারণ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিতে জানি যে আমরা যখন একই জমিতে বারবার চাষ করি তাহলে ওই ফসলটা ক্রমান্বয়ে কমতে থাকে, এই জন্য বলা হয়ে থাকে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি দ্রুত কার্যকরী হয়। এখন আমরা আলোচনা করব উৎপাদনের দ্বিতীয় উপকরণ শ্রম নিয়ে। এখন এই শ্রমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা দেখব। যে শ্রম হচ্ছে উৎপাদনের দ্বিতীয় উপকরণ। যে শ্রমের বৈশিষ্ট্যসমূহ, প্রথমে রয়েছে শ্রম একটি জীবন্ত উপকরণ, অর্থাৎ শ্রম একটি জীবন্ত উপকরণ, কারণ একজন শ্রমিকের জীবনী শক্তি থেকেই শ্রমের সৃষ্টি হয় এবং শ্রমিকের যতক্ষণ অস্তিত্ব থাকবে ততক্ষণই পর্যন্তই শ্রম থাকবে। 2 নম্বরটা হচ্ছে শ্রম ক্ষণস্থায়ী, অর্থাৎ শ্রমের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রম ক্ষণস্থায়ী। এর সঞ্চয় করা সম্ভব নয়, অর্থাৎ যে সময়টুকু আমরা অলসভাবে অতিবাহিত করব ওই সময়টুকু পরবর্তীতে আর ফিরে পাওয়া যাবে না। 3 নম্বরটা হচ্ছে উৎপাদনীয় উপকরণের উদ্দেশ্য। এখানে শ্রমিক হলো উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ এবং উৎপাদনের অন্যান্য উপকরণের সহযোগিতায় শ্রমিক দ্রব্য সামগ্রী উৎপাদন করে এবং উৎপাদিত দ্রব্য দিয়ে সে নিজেও ভোগ করে, অর্থাৎ শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্য বটে। শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। শ্রমিক হতে শ্রমকে পৃথক বা বিচ্ছিন্ন করা যায় না, এরা পরস্পর অবিচ্ছেদ্য। মার্শালের মতে শ্রমিক তার শ্রম বিক্রি করে কিন্তু নিজেকে বিক্রি করে না। শ্রম গতিশীল, অর্থাৎ শ্রম এক জায়গা থেকে শ্রম যেহেতু একজন শ্রমিকের উপর নির্ভর করে, তাই একজন শ্রমিক যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সেই জন্য শ্রমটাও হচ্ছে গতিশীল। শ্রমিকের উপস্থিতি, আর শ্রম হতে হলে আমাদেরকে শ্রমিককে অবশ্যই উপস্থিত থাকতে হবে, এই জন্য শ্রমিকের উপস্থিতিটা আবশ্যক। স্বল্প দর কষাকষির ক্ষমতা, অর্থাৎ শ্রম ক্ষণস্থায়ী এবং শ্রমের এই ক্ষণস্থায়ী বৈশিষ্ট্যের কারণে শ্রমিক নিয়োগকর্তার সাথে মজুরি হার নিয়ে বেশি দর কষাকষি করতে পারে না। এছাড়া অর্থনৈতিক দিক থেকে শ্রমিক খুবই দুর্বল, তাই তার পক্ষে শক্তিশালী নিয়োগকর্তার সাথে দর কষাকষি করা সম্ভব নয়। মজুরি হারের সাথে শ্রমিকের যোগানের সম্পর্ক বিপরীত হয়। এখন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আমরা সাধারণত জানি যে মজুরি হারের সাথে অর্থাৎ যোগানের সাথে মজুরি হারের সম্পর্কটা হয়ে থাকে সরাসরি, অর্থাৎ যদি আমাদের দামটা বেশি থাকে তবে সেক্ষেত্রে যোগানটা বেশি হয়ে থাকে, কিন্তু শ্রমের যোগানের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে। এবং সেটা কেন হয়ে থাকে আমরা একটু খেয়াল করব। এক্ষেত্রে আমরা দেখব এটা একটা হচ্ছে পশ্চাৎমুখী যোগান রেখা, এস হচ্ছে একটি পশ্চাৎমুখী যোগান রেখা। এখানে চিত্রে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথমে দেখতে পারবো যখন কোনো শ্রমিকের মজুরি ছিল OW1, তখন তার শ্রমের পরিমাণ ছিল OL1 পরিমাণ। পরবর্তীতে যখন আমাদের মজুরিটা OW2-তে বৃদ্ধি করা হলো, সাথে সাথে আমাদের মজুরি কিন্তু বৃদ্ধি হলো, কিন্তু খুব সামান্য পরিমাণে শ্রমিকের পরিমাণ, মজুরি বৃদ্ধির ফলে আমাদের খুব সামান্য পরিমাণে শ্রমিকের পরিমাণ বৃদ্ধি পেল OL2 পরিমাণ।
কিন্তু এখন আমরা তৃতীয় ধাপে যখন আমাদের মজুরিটা অতিরিক্ত হারে বৃদ্ধি করা হলো, অর্থাৎ OW3 পর্যন্ত, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রমিক আর নিয়োগ হচ্ছে না বা শ্রমিকের সংখ্যা আর বাড়ছে না, বরঞ্চ কী হচ্ছে, শ্রমিকের সংখ্যা কমে OL3-তে কমে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে সামান্য শ্রমের মজুরি বৃদ্ধিতে শ্রমিক তার শ্রম বেশি দিতে আগ্রহী থাকে। যখন আমাদের মজুরিটা অতিরিক্ত পরিমাণ বেশি থাকে তখন শ্রমিক তার শ্রমের পরিমাণ বৃদ্ধি না করে বরঞ্চ কী করে, কমিয়ে ফেলে। তাহলে এক্ষেত্রে মজুরি হারের সাথে শ্রমের যোগানের সম্পর্কটা হচ্ছে বিপরীত। বাস্তবে শ্রমের যোগান বৃদ্ধি করা সময় সাপেক্ষ। আরেকটা হচ্ছে শ্রম সক্রিয় উপকরণ। এগুলো হচ্ছে আমাদের শ্রমের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব উৎপাদনের তৃতীয় উপকরণ মূলধন নিয়ে। অর্থাৎ মূলধনটা কি? আমরা সকলেই জানি উৎপাদনের তৃতীয় উপকরণ হচ্ছে মূলধন। অর্থাৎ সাধারণ কথায় আমরা মূলধন বলতে টাকা পয়সা, অর্থ সামগ্রী বা সহায় সম্পদ এগুলোকে বুঝে থাকি। কিন্তু অর্থনীতিতে মূলধন একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যে অর্থনীতিতে মূলধন হচ্ছে মানুষের উৎপাদিত দ্রব্যের যে অংশটুকু পরিবর্তে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা হয়ে থাকে তাকে মূলধন বলা হয়ে থাকে। এখন এই মূলধনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু আমরা সংক্ষেপে দেখে নেব। যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মূলধন উৎপাদনশীল। 2 নম্বরটা হচ্ছে উৎপাদিত উপকরণ। মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান। 4 নম্বর হচ্ছে মূলধন সঞ্চয়ের ফল। মূলধন অতীত শ্রমের ফল। মূলধন অস্থায়ী। মূলধন সমজাতীয় নয়। মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন অপেক্ষাকৃত গতিশীল। এখন আমরা আলোচনা করব উৎপাদনের চতুর্থ উপকরণ সংগঠন নিয়ে। তাহলে আমরা সকলেই জানি উৎপাদনের চতুর্থ উপকরণ হচ্ছে সংগঠন। তো সংগঠনটা কি? যে উৎপাদনের অন্যান্য সকল উপকরণ যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি উপকরণসমূহকে সুনির্দিষ্টভাবে সংযোজন, বিয়োজন ও সুনিপুণভাবে একত্রিত করার যে প্রচেষ্টা তাকে সংগঠন বলা হয়ে থাকে। আর এই সংগঠনটা যিনি পরিচালনা করেন তাকে বলা হয়ে থাকে সংগঠক। এখন এই সংগঠনেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সংক্ষেপে তা একটু দেখে নেব। প্রথমে রয়েছে যে সংগঠন উৎপাদনের সাথে সম্পৃক্ত এবং এটা এক ধরনের বিশেষ ধরনের শ্রম এবং ঝুঁকি বহন। অর্থাৎ একজন সংগঠক তার উৎপাদন কাজ পরিচালনা করার জন্য বিশেষ ধরনের শ্রম দিয়ে থাকে এবং সে ঝুঁকি গ্রহণ করে থাকে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।